নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রিয় জলিল স্যার। সবাইকে JM এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসটিতে স্বাগত জানাই। তোমরা এতক্ষণে আমাদের এই জুম অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা পদার্থবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায় থেকে বিভব শক্তি কি, বিভব শক্তি কত প্রকার ও কি কি, কিভাবে আমরা বিভব শক্তি পরিমাপ করব এবং যদি সময় পাওয়া যায় তাহলে শক্তির নিত্যতা সূত্র আলোচনা করার আশা রাখি। ইনশাআল্লাহ আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গেই থাকবে। গত ক্লাসে আমরা গতিশক্তি এবং কিভাবে গতিশক্তি পরিমাপ করতে হয় সে সকল বিষয়ে শিখেছি। আজকে আমরা বিভব শক্তি সম্পর্কে জানব। ভালো করে শোনো, এখানে দুইটা শব্দ বলা হবে। কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনা হলে ওই বস্তুটির মধ্যে কাজ করার জন্য কিছু শক্তি সঞ্চিত হয়। এ ধরনের শক্তিকে বলা হবে বিভব শক্তি। আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব যখন আমরা ব্যাখ্যা করব, তখন বিষয়টা ক্লিয়ার হব। তো তার আগে আমরা এই সংজ্ঞাটাকে একটু লিখে ফেলি। ভালো করে খেয়াল করো, কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা, এখানে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনা হলে বস্তুটির মধ্যে কাজ করার জন্য যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি, তাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি বলা হয়। সংজ্ঞাটা আমাদের লেখা হয়ে গেল। এবার এই সংজ্ঞাটা আমরা একটু ব্যাখ্যা করব। এখানে কি বলতে চাচ্ছে জাস্ট খালি উদাহরণ দেখো। মনে করো একটা ইট মেঝেতে পড়ে আছে বা মাটিতে পড়ে আছে, সেই ইটটাকে তুলে আমি একটা উঁচু জায়গায় রেখে দিলাম। ধরো একটা ইটকে একবারে ছাদের উপরে রেখে আসলাম, তাহলে এটা কি হলো? বস্তুটার অবস্থান পরিবর্তন করা হলো। বস্তুটা ছিল মাটিতে, এখন সেটা অনেক উঁচুতে, একদম ছাদের উপরে। তাহলে বস্তুটাকে আমরা তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে ছাদের উপরে নিয়ে আসলাম। এখন ওই ইটের মধ্যে কাজ করার শক্তি সঞ্চিত হবে। কেন? বস্তুটা তো আর এমনি এমনি ছাদের উপরে যায় নাই, কেউ না কেউ একে তো ছাদের উপরে রেখে আসলো। এই যে বাইরের যে লোকটা বা বাইরের যে এজেন্ট এই ইটটাকে মাটি থেকে তুলে একদম ছাদে রেখে আসলো, সে তো কাজ করলো। এই বাইরের এজেন্টের করা কাজ ইটের মধ্যে জমা হয়ে গেল। এখন এই ইটটাকে যদি ছাদ থেকে ফেলে দাও, তাহলে একটু আগে যে লোকটা কাজ করে তাকে ছাদের উপরে রেখে এসেছিল, সেই পরিমাণ কাজ আবার সে পড়ে গিয়ে করতে পারবে। তার মানে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান মানে ভূমি থেকে অন্য কোনো অবস্থানে তুলে রাখলে তখন সেটা কাজ করতে পারবে। এই একটা ঘটনা। আর একটা হলো যে স্বাভাবিক অবস্থা বা আকৃতি থেকে অন্য কোনো অবস্থা বা আকৃতিতে আনা হলে তখন ওই বস্তুটা কাজ করতে পারবে। এটা আবার কেমন কথা? যেমন ধরো একটা স্প্রিংকে টানলে সেটা লম্বা হবে, অথবা একটা রাবারকে টানলে সেটা লম্বা হবে। এখন কে লম্বা করলো?
এই যে বাইরের এজেন্ট যে টান দিল সে তো লম্বা করলো, সে এই রাবারটাকে টেনে বা স্প্রিংটাকে টেনে লম্বা করলো, তাহলে সে কাজ করলো। এই কাজটা এই রাবারটার মধ্যে বা স্প্রিংটার মধ্যে জমা হয়ে যাবে। যখন তুমি ছেড়ে দেবে, যখন ওই যে টেনে লম্বা করলো সে যদি একটু ঢিলা করে দেয়, প্রযুক্ত বলটাকে যদি নর্মাল করে দেয়, তাহলে ওই লম্বা হওয়া রাবার অথবা লম্বা হওয়া স্প্রিংটা আবার ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবার সময় সে কাজ করবে। আমরা অনেক সময় দেখেছি যে তীর ধনুক থেকে তীর নিক্ষেপ করা হয়, তো ধনুকের রশিতে যখন তীরটা লাগিয়ে টান দেওয়া হয় তখন কিন্তু এই ধনুকটা বাঁকা ছিল আরো একটু বেঁকে যায় এবং রশিটা টান টান হয়ে যায়। যখন আমরা ছেড়ে দেই তীরটা অনেক দূরে চলে যায়। এখানেও কাজ করা হয়। এই যে স্বাভাবিক অবস্থান বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে নতুন কোনো অবস্থান অথবা নতুন কোনো অবস্থায় একটা বস্তুকে আনা হয়, তখন ওই বস্তুটার মধ্যে কাজ করার জন্য শক্তি জমা হয়ে যায়। এ ধরনের শক্তিকে বলা হয় বিভব শক্তি বা স্থিতি শক্তি। কথা কি বুঝতে পেরেছো? একটা বস্তুকে কি করব আমরা, তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় আনব, অথবা বস্তুটার স্বাভাবিক অবস্থা, সে খাটো ছিল টেনে লম্বা করলাম, অথবা লম্বা ছিল চাপ দিয়ে ছোট করলাম, তখন সে কাজ করতে পারবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তি, এটা আবার দুই প্রকার হয়। কয় প্রকার হয়? দুই প্রকার হয়। তাহলে বিভব শক্তি বা স্থিতি শক্তি দুই প্রকার হয়ে থাকে। যথা এক নম্বরে যেটা বলবো সেটা বলবো স্থিতি স্থাপক বিভব শক্তি, যেটা একটু আগে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। স্থিতি স্থাপক বিভব শক্তি, স্থিতি স্থাপক বিভব শক্তি। আর আরেকটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি। তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি এবং স্থিতি স্থাপক বিভব শক্তি এই দুইটা কি জিনিস, এটার অর্থগুলা কি, কিভাবে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি অথবা অভিকর্ষীয় বিভব শক্তি পরিমাপ করতে পারবো, সে বিষয় নিয়ে এখন আমাদের আলোচনা হবে। তো তার আগে তোমরা বলো দেখি, এই যে বিভব শক্তির যে সংজ্ঞা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, এই সংজ্ঞাটা তোমরা বুঝেছো কিনা? স্যার বুঝছি। ওকে। স্থিতিস্থাপক বিভব শক্তি এটা কি সেটা আমরা শিখব। আমরা একটা ছবি ফলো করি আগে, খেয়াল করে দেখো। মনে করো তোমাদের বইয়ে এই ছবিটা দেওয়া আছে। মনে করো একটা টেবিলের উপরে আমি একটা স্প্রিংকে এভাবে একটা লম্বা স্প্রিং রাখলাম, একটা স্প্রিং রাখলাম। এই স্প্রিংটা হলো এস। আমরা স্প্রিংটার একটা দৈর্ঘ্য বলি যে এই স্প্রিংটার দৈর্ঘ্য হলো একদম টোটাল দৈর্ঘ্যটা হলো এল। স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এল। এখন কেউ যদি এই স্প্রিংটাকে চাপ দিয়ে ছোট করে, দেখো তোমাদের বইয়ে আছে চাপ দিয়ে দেখ আঙ্গুল দিয়ে ছোট করতেছে। তাহলে এখন মনে করো কেউ যদি এই স্প্রিংটার উপর বল প্রয়োগ করে, তাহলে দেখা যাবে যে স্প্রিংটা ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে এবং স্প্রিং এর এই
স্প্রিং এর পাকগুলো অনেক ঘন ঘন হয়ে যাবে। একটু আগে বেশ ফাঁকা ফাঁকা ছিল, সেটা একটু ছোট হয়ে গেল। মনে করো যে এই স্প্রিংটার উপরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হলো, এফ বল প্রয়োগ করা হলো, ফলে স্প্রিংটার নতুন যে দৈর্ঘ্যটা হলো সেই নতুন দৈর্ঘ্যটা আগের থেকে কমে গেল। কারণটা কি? স্প্রিংটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত স্প্রিংটা ছিল, চাপ দিয়ে আমরা ছোট করে ফেলেছি, সংকুচিত করে ফেলেছি। এই যে স্প্রিংটা এতটুক সংকুচিত হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, একটা স্প্রিংকে, লম্বা স্প্রিং ছিল, সেটাকে বল প্রয়োগ করেছি, বাইরের দিক থেকে ভেতরের দিকে বল প্রয়োগ করে স্প্রিংটাকে সংকুচিত করা হয়েছে। কতটুকু? এক্স পরিমাণ সংকুচিত করা হয়েছে। তাহলে নতুন দৈর্ঘ্য হলো এল মাইনাস এক্স, আগের দৈর্ঘ্য ছিল এল। এই ছবিটা ফলো করো, এই ছবিটা ভালো করে ফলো করলে তবেই তুমি স্থিতিস্থাপক বিভব শক্তি সম্পর্কে তোমার আইডিয়া আসবে। স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি, এটা হলো পদার্থের একটা ধর্ম। যে ধর্মের জন্য একটা পদার্থের উপর থেকে প্রযুক্ত বল অপসারণ করা হলে সেটা আবার আগের অবস্থায় ফিরে যায়, তাকেই বলা হবে স্থিতিস্থাপকতা। যেমন এই দেখো, স্প্রিংটাকে চাপ দিয়ে ছোট করা হয়েছে, যদি স্প্রিংটাকে এবার ছেড়ে দেওয়া হয় তাহলে এটা আবার লম্বা হবে, আবার লম্বা হয়ে আগের অবস্থানে ফিরে যাবে, এবং ফিরে যাবার সময় সে কাজ করবে। কেন কাজ করবে? একটু আগে একজন তাকে চাপ দিয়ে ছোট করেছে, তো যে চাপ দিল সে একটা কাজ করেছে, কাজ করে একে ছোট বানিয়ে ফেলেছে। এখন যদি সেই বলটা অপসারণ করে নেওয়া হয় তাহলে স্প্রিংটা নিজে নিজেই আবার বড় হবে, বড় হয়ে একটু আগে তার উপর যে কাজটা করা হয়েছিল সেই পরিমাণ সে কাজ আবার ফেরত দেবে। কথাটা কি বুঝতে পেরেছো? তো এই যে একটা স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থা ছিল লম্বা, তাকে চাপ দিয়ে খাটো করলাম, তার মানে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটালাম, তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাকে ছোট করে ফেললাম, এই জন্য সে কাজ করতে পারলো। এই ধরনের শক্তিকে বলা হবে বিভব শক্তি। তাহলে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা বা আকৃতি থেকে অন্য কোনো অবস্থা বা আকৃতিতে আনা হলে ওই বস্তুটির মধ্যে কাজ করার শক্তি সঞ্চিত হয়। এই ধরনের শক্তিকে বলা হয় স্থিতিস্থাপক বিভব শক্তি। বস্তুটার উপর যে বল প্রয়োগ করা হয়, যেই দিকে বল প্রয়োগ করা হয় সেই বলটা অপসারণ করলে বস্তুটা তার এই স্প্রিংটা তার উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে আমরা সংজ্ঞা লিখে ফেলি, ওই আগের সংজ্ঞার মধ্যে এটার উত্তর ছিল। তাহলে কোনো বস্তুকে, খেয়াল করে দেখো, এই সংজ্ঞার সঙ্গে এই ছবিটাকে মিল করাতে হবে। তুমি চাইলে স্প্রিংকে ছোট করতে পারো, সেজন্য তোমাকে চাপ দিতে হবে, অথবা তুমি চাইলে স্প্রিংটাকে টেনে লম্বা করতে পারো, সেজন্য তোমাকে বাইরের দিকে টানতে হবে। এখন এই যে বিভব শক্তির পরিমাপ, স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা কিভাবে পরিমাপ করব সেটাই ছবি থেকে আমরা এখন একটা ধারণা নেব। তাহলে এবারে ছবিতে খেয়াল করে দেখো, এখানে আমরা লিখব মনে করি এল স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য এফ হলো প্রযুক্ত বল, এক্স হচ্ছে স্প্রিং এর
সংকোচন, স্প্রিং এর সংকোচন। খেয়াল করে দেখো, এই এল হলো আমাদের সম্পূর্ণ স্প্রিংটার স্বাভাবিক লেন্থ বা দৈর্ঘ্য। তারপরে যখন আমরা বল প্রয়োগ করলাম ভেতরের দিকে, তখন এই বলটা হলো এফ। এই বল প্রয়োগ করার জন্য স্প্রিংটা একটু ছোট হয়ে গেল। কতটুকু ছোট হলো? এক্স। এক্স পরিমাণ কমে গেল। এই কমাটুকুই হলো সংকোচন। আর সংকোচনের পর তাহলে স্প্রিংটার দৈর্ঘ্য থাকলো কত? যে এল মাইনাস এক্স। যদি আমরা বলটা আবার অপসারণ করে নেই, তাহলে স্প্রিংটা এখানে আসে আবার বড় হবে। বড় হলে সে কাজ করতে পারবে। তার মানে তার সরণ হলো এক্স। এক্স পরিমাণ সরে গিয়ে সে কাজ করবে। এই পরিমাণ শক্তিকে আমরা বলবো বিভব শক্তি। তাহলে এখন লিখব সুতরাং স্প্রিং সংকোচনে সঞ্চিত বিভব শক্তি ভি হলে আমরা পাই এই সঞ্চিত বিভব শক্তি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এটা একটা সূত্র, হাফ কে এক্স স্কয়ার। এক্স কি? এক্স মানে হলো সংকোচন। কিসের সংকোচন? স্প্রিং এর সংকোচন। আর ভি কি? ভি হলো এই যে শক্তি জমা হলো, পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এই যে পটেনশিয়াল এনার্জি যে জমা হলো বিভব শক্তি, সেই বিভব শক্তিটাকে আমি লিখলাম ভি দিয়ে। আর কে কি? কে হলো এখানে স্প্রিং ধ্রুবক। এটার একটা নির্দিষ্ট মান অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তাহলে লিখো, এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে স্প্রিং ধ্রুবক বলা হবে। এটা একটা সূত্র, লিখে দাও। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা হলো যে একটা স্প্রিং ছোট করলে বা স্প্রিংটাকে টেনে লম্বা করলে তার মধ্যে অবশ্যই শক্তি জমা হয়ে যাবে। একটা রাবার টেনে লম্বা করলে শক্তি পাওয়া যাবে। তীর ধনুকের রশিটাকে টান দিলে ওখানে শক্তি জমা হবে। এই শক্তিটাকেই বলা হবে স্থিতিস্থাপক বিভব শক্তি। এবং সেই বিভব শক্তিটা আমরা বের করব এই সমীকরণটা দিয়ে। সেটা হলো ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। আর আরেকটা হলো বিভব শক্তি কয় প্রকার বলেছিলেন বলো দেখি? বিভব শক্তি কয় প্রকার ছিল? দুই প্রকার। তাহলে এবার আমরা শিখব অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে এবং অভিকর্ষ বিভব শক্তি কিভাবে আমরা পরিমাপ করব। অভিকর্ষীয় বিভব শক্তি, এই বিষয়টা আমরা শিখব। খেয়াল করে দেখো, আমি কিন্তু শুরুতেই আলোচনা করেছিলাম একটা ইটের উদাহরণ দিয়ে, যে একটা ইট যদি ভূমিতে থাকে বা মেঝেতে পড়ে থাকে, সেই ইটটাকে যদি আমরা তুলে টেবিলের উপর রেখে দেই বা ছাদের উপর রেখে আসি, তাহলে কিন্তু ওই ইটের মধ্যে শক্তি সঞ্চয় হয়ে যাবে। এটাই হলো অভিকর্ষীয় বিভব শক্তি। কারণ কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি একটা বস্তুকে উঠাচ্ছ। তাহলে এই জন্য সংজ্ঞাটা হবে অভিকর্ষীয় বিভব শক্তি। এখন খেয়াল করে দেখো, আমরা কি বলবো? কোন বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠিয়ে অন্য কোন অবস্থানে রাখা হলে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে অভিকর্ষীয় বিভব শক্তি বলে।
আচ্ছা, এবার খেয়াল করে দেখো আমরা কি করব। অভিকর্ষীয় বিভব শক্তি কিভাবে পরিমাপ করব তা আমরা এবার শিখব। আমরা তো এতক্ষণ ধরে জানলাম একটা বস্তু মেঝেতে পড়ে থাকবে, ওটাকে যদি তুলে আমি অন্য কোথাও রাখি তাহলে সেটার মধ্যে শক্তি জমা হয়ে যাবে, ওই শক্তিটাই হলো বিভব শক্তি। তবে এটা অভিকর্ষ বিভব শক্তি। কেন? এটাকে তো অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠালাম, কারণ আমি একটা বস্তুকে তুলতে চাই, পৃথিবী আবার ওটাকে কাছে টানে যে কোথায় উঠাও, আমি তো ওকে নেব, তা আমি তারপরও জোর করে তুললাম। তো এখন ওই যে তুললাম, তাহলে আমি কাজ করলাম, আমার করা কাজটা বস্তুটার মধ্যে জমা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। তাহলে এই অভিকর্ষ বিভব শক্তি বোঝার জন্য আমরা একটা ছবি আঁকবো। মনে করো এটা হলো ভূপৃষ্ঠ, এটা হলো ভূপৃষ্ঠ, তাহলে এরকম চিহ্ন দিতে হবে। এটা হলো ভূপৃষ্ঠ, মাটি। এই মাটি থেকে একটা বস্তুকে আমরা, এই যে একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলে আমরা এখানে রাখবো, স্থির করে রাখবো। এই যে একটা বস্তুকে, একটা এম ভরের একটা বস্তুকে মাটি থেকে তুলে কত দূর তুললাম? বলা হলো যে আমি এটাকে এই উচ্চতায় তুললাম, এই উচ্চতায় তুললাম। এম ভরের একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে ভূমি হতে একদম খাড়া ভাবে তুলে অনেক উঁচুতে রাখলাম। কত উঁচু? এই উঁচুতে রাখলাম। তাহলে এই বস্তুটার মধ্যে এখন কাজ করার শক্তি জমা হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছবিটা খেয়াল করে দেখো। এই ছবিটাতে কি করা হয়েছে তা আবার এখানে বর্ণনাও করা হয়েছে। মনে করি এম ভরের একটা বস্তুকে ভূমি থেকে, মানে মাটি থেকে খাড়া ভাবে উঠিয়ে, একদম খাড়া, লম্বালম্বি খাড়া ভাবে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই উচ্চতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির করে রাখা হলো। তাহলে এই যে বস্তুটাকে আমরা এই উচ্চতায় উঠালাম, এই উঠানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। সে কথা আমরা এখানে লিখেছি। এখানে বস্তুটিকে এই উচ্চতায় উঠানোর জন্য এখানে বস্তুটিকে এই উচ্চতায় উঠানোর জন্য যে কাজ করা হবে, বস্তুটির মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত হবে, এই লাইনটা ভালো করে দেখো কি লিখলাম। এখানে এই যে বস্তুটা, এই বস্তুটাকে ভূমি হতে এই উচ্চতায় উঠানোর জন্য যতটুকু কাজ করা হয়েছে, সেই কাজটুকু এই বস্তুটার মধ্যে এখন শক্তি হিসাবে, বিভব শক্তি হিসাবে সঞ্চিত হবে। সেজন্য আমরা বিভব শক্তিটা বের করব। দেখো, অতএব বিভব শক্তি, এটা অভিকর্ষ বিভব শক্তি, অতএব বিভব শক্তি ইকুয়াল টু হলো কৃত কাজ। বিভব শক্তি ইকুয়াল টু কৃত কাজ। আবার বা বিভব শক্তিকে আমরা দেব এবার ইপি, পটেনশিয়াল এনার্জি। কৃত কাজ মানে বল গুণন সরণ, খেয়াল করে দেখো যে এখানে বিভব শক্তি ইকুয়াল টু আমরা বললাম বল কৃত কাজ, আর কাজ মানে আমরা গত ক্লাসে শিখেছি, তার আগের ক্লাসে শিখেছি যে কাজ মানে হলো বল গুণন সরণ। তো এখানে তো বলটা কোথায়? আসলে এখানে বল হলো বস্তুর ওজন, কারণ একটা বস্তুকে তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাচ্ছ,
তার মানে এই যে একটা বস্তুকে তুমি উঠাচ্ছ, তাহলে বস্তুটির ওজনের সমান তুমি একটা বল ওই বস্তুর উপর প্রয়োগ করেছো। এ কারণে এখানে বল মানে হবে বস্তুর ওজন। তাহলে আমরা এবার লিখব বস্তুর ওজন। আর সরণ, সরণ মানে কি? সরণ মানে হলো বল প্রয়োগ করব যেদিকে সেই দিকে দূরত্ব। তো আমরা দেখো বস্তুটা ছিল এখানে, এখান থেকে আমরা টেনে উপরে তুললাম, তাহলে এই উচ্চতায় তুললাম। তাহলে আসলে এই অঙ্কটার জন্য এই হলো সরণ। তাহলে আমরা সরণের জায়গায় এখন লিখব উচ্চতা। সরণের জায়গায় এখন আমরা লিখব উচ্চতা। তাহলে এইবার খেয়াল করে দেখো যে বিভব শক্তি ইকুয়াল টু তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু বস্তুর ওজন। বস্তুর ওজন তো মানে এমজি। বস্তুর ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করো তাহলে তো ওজন পাওয়া যাবে। তাহলে বস্তুর ওজন মানে হলো এমজি আর উচ্চতা মানে হলো এইচ। তাহলে উচ্চতা এইচ। তাহলে খেয়াল করে দেখো যে আমরা বিভব শক্তি বের করার জন্য একটা সমীকরণ তৈরি করে ফেললাম, যে সমীকরণটা হলো দেখো ইপি ইকুয়াল টু এম জি এইচ। বুঝতে পেরেছো? বস্তুর ওজনকে যদি উচ্চতা দিয়ে গুণ করো, ভালো করে খেয়াল করো, বস্তুর ওজনকে যদি উচ্চতা দিয়ে গুণ করো তাহলে বিভব শক্তি পেয়ে যাব। কোন বিভব শক্তি? অভিকর্ষীয় বিভব শক্তি পেয়ে যাব। তাহলে মনে রাখো বস্তুর অভিকর্ষ বিভব শক্তি তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো দেখো বস্তুর ভর এম, 2 নম্বর হলো অভিকর্ষ ত্বরণ জি, 3 নম্বর হলো উচ্চতা। তাহলে বস্তুর অভিকর্ষ বিভব শক্তি বের করতে হলে এই তিনটা জিনিস গুণ দিতে হবে। একটা হলো বস্তুর ভর, 2 নম্বর হলো বস্তুর অভিকর্ষ ত্বরণ, 3 নম্বর হলো বস্তুর উচ্চতা। বস্তুটাকে কোথায় রাখছো তার উপরও নির্ভর করবে। তাহলে এই সমীকরণ দিয়ে আমরা অভিকর্ষ বিভব শক্তি বের করে নিতে পারবো। একটু ভালো করে ফলো করো, একদম প্রথম থেকে নিচ পর্যন্ত ফলো করো। কোথাও কোনো বুঝতে তোমার যদি অসুবিধা হয় বা তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো যে আমি এই জায়গাটায় এখনো ভালো বুঝিনি। একদম উপর থেকে ফলো করো, সংজ্ঞা সহ, একদম সংজ্ঞা সহ সমীকরণটা চিত্র ফলো করো যে কি হচ্ছে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা নিয়ে এবার আলোচনা করতে চাই সেটা হলো অভিকর্ষীয় বিভব শক্তির নির্ভরশীলতা। অভিকর্ষীয় বিভব শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়টা কিন্তু একটু আগেও আমি বলেছি, তারপরও আমরা আরেকবার দেখি। আমরা জানি অভিকর্ষীয় বিভব শক্তি যে সমীকরণের সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো সেই সমীকরণ হচ্ছে ইপি, অথবা ভিও লেখা যাবে, ইপি বা ভি ইকুয়াল টু এমজিএইচ। এটা সমীকরণ নম্বর 1 ধরলাম। এখন দেখো এই ইপি এর মান এই সমীকরণের ডান পক্ষে খেয়াল করে দাও, 3টা রাশি রয়েছে। সমীকরণের ডান পক্ষ একটু খেয়াল করো, দেখো এখানে ডান পক্ষে 3টা রাশি রয়েছে। তার মানে ইপি এর মান এই 3টা বিষয়ের উপরই নির্ভর করবে। তাহলে সমীকরণ 1 হতে দেখা যাচ্ছে যে ইপি এর মান বস্তুর ভর এম, অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতা এইচ এর উপর নির্ভর করে।
নির্ভর করে। তাহলে বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তি, বস্তুর এম, তারপরে অভিকর্ষ ত্বরণ জি এবং এইচ, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এখন খেয়াল করে দেখো, যদি একই বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আমি ইপি এর মান কার উপর নির্ভর করবে। ধরো একটা ইট প্রথমে একতলার ছাদে রাখলাম, তারপরে ওই ইটটাকে 2 তলার ছাদে রাখলাম, তারপরে ওই ইটটাকে 3 তলার ছাদে রাখলাম, তাহলে বস্তু তো একই, তাহলে তো ভরও একই, আর অভিকর্ষ ত্বরণও তো 9.8। তাহলে তখন কোন বস্তুটার, এই বস্তুটা তাহলে কিসের উপর নির্ভর করবে? খেয়াল করে দেখো, একটা বস্তুকে আমি 3টা তাক বানালাম, এভাবে 3টা তাক বানালাম। একটা বস্তুকে আমি প্রথমে এই তাকের উপরে রাখলাম, আবার এই তাকের উপরে রাখলাম, আলমিরার তাক, আবার এই তাকের উপরে রাখলাম। খেয়াল করে দেখো, এম ভরের একটা বস্তুকে প্রথমে আমি এই তাকের উপরে রাখলাম, তারপরে এখানে রাখলাম, তারপরে এখানে রাখলাম। এটা হলো এ অবস্থান, এটা হলো বি অবস্থান, এটা হলো সি অবস্থান, আর এটা হলো একদম ভূপৃষ্ঠ বা মাটি, এখানে রাখলাম। ধরো এই যে সি এর উচ্চতা হলো h1, তারপরে বি এর উচ্চতা হলো, মাটি থেকে বি এর উচ্চতা হলো h2, একদম এ এর উচ্চতা হলো, মাটি থেকে এ এর উচ্চতা হলো h3। একটা বিষয় খেয়াল করে দেখো, যে এম ভরের একটা বস্তুকে আমি প্রথমে h1 উচ্চতায় এম যে সি বিন্দুতে, তারপরে h2 উচ্চতায় বি বিন্দুতে, তারপরে h3 উচ্চতায় এ বিন্দুতে রাখলাম। একই বস্তু 3 জায়গায় রাখলাম। এখন বলো তো, তোমরা ছবি দেখে বলো তো, তাহলে বস্তুর বিভব শক্তি হলো ইপি ইকুয়াল টু mgh, তাহলে এখানে এম এর মান আর জি এর মান কি একই না? জি স্যার। তো এম এর মান এবং জি এর মান একই, কিন্তু এইচ এর মান কম বেশি। তাহলে এইচ এর মান কম বেশি, কারণ এই দেখো সি বিন্দুটা একদম কাছাকাছি। এখানে দেখো, আমরা এই যে একই বস্তুকে যদি বিভিন্ন জায়গায় রাখি, সেক্ষেত্রে দেখো এখন একই বস্তুর ক্ষেত্রে এম ও জি ধ্রুবক, তাই সমীকরণ 1 হতে আমরা পাই বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তি সমানুপাতিক হবে এইচ। খেয়াল করে দেখো কি বলতেছি, বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তি হবে ইপি হবে এইচ এর সমানুপাতিক। কেন? বস্তুর ভর ধ্রুবক ধরলাম, জি এর মান 9.8, সেটাও ধ্রুবক ধরলাম। তাহলে এই বস্তুটার উচ্চতা যত বাড়বে, বিভব শক্তি ততই বাড়বে। কারণ দেখো, একতলার মধ্যে রাখলে উচ্চতা কম, কাজে বিভব শক্তি কম। 2 তলার মধ্যে রাখলে বিভব শক্তি বাড়বে, কারণ উচ্চতা বেড়ে গেল। 3 তলার উপরে রাখলে বিভব শক্তি আরো বাড়বে, কারণ উচ্চতা আরো বাড়লো। 6 তলার ছাদের উপরে রাখলে বিভব শক্তি আরো বেড়ে যাবে, কারণ উচ্চতা আরো বাড়লো। 20 তলা ভবনের উপর রাখলে বিভব শক্তি আরো বাড়বে, কারণ উচ্চতা আরো বাড়লো। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। কারণটা কি? একই বস্তু, তুমি একই বস্তুকে কখন কোথায় রাখতেছো সেটার উপর তো তোমার উচ্চতা নির্ভর করছে। তুমি যদি নিচুতে রাখো, ধরো এই যে দেখো, মনে করো যে আমি একটা কলম আমার হাতে এখানে রাখলাম, তাহলে বিভব শক্তি একরকম হবে। আমি আরো উপরে উঠালাম, বিভব শক্তি বেড়ে যাবে। আরো উপরে উঠালাম, বিভব শক্তি আরো বেড়ে যাবে। আরো উপরে উঠালাম, বিভব শক্তি আরো বাড়বে, কারণ আমার এইচ বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? এইচ। কারণ বস্তুর ওজন তো একই আছে, কারণ বস্তুর ওজন তো তোমার ধ্রুবক ধরেছি, কারণ
বস্তুর ভর আর জি এর মান 9.8 ধ্রুবক ধরেছি, সেক্ষেত্রে তো উচ্চতা বাড়লে বিভব শক্তি বেড়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে বস্তুর বিভব শক্তি বের করার সূত্র হলো mgh। কিন্তু একই বস্তুকে যদি আমরা বিভিন্ন অবস্থানে রাখি, সেক্ষেত্রে m এর মান ধ্রুবক আর g এর মান পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা বেশি দূরে তো উঠাবো না, অনেক দূরে তো আর উঠাচ্ছি না। g এর মান আসলে 9.8 ফিক্সড না, 9.8 এটা হলো পৃথিবীর মাটিতে 9.8, কিন্তু মেরু অঞ্চলে গেলে এটার মান বাড়ে, আবার বিষুবীয় অঞ্চলে গেলে এটার মান কমে, পৃথিবী থেকে অনেক উপরে গেলে এটার মান কমে, পৃথিবী থেকে নিচে গেলেও এটার মান কমে, কিন্তু পৃথিবী পৃষ্ঠে এটার মান আমরা ধরবো 9.8। জি এর মানটাকে আমরা ধরবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরবো ভূপৃষ্ঠের জন্য। তো তোমরা যারা বিগত ক্লাসগুলো পাওনি অথবা বিগত ক্লাসগুলো ভালো বোঝোনি, তাদের জন্য আমি পরামর্শ দেব যে আমি এই যে এখন তোমাদের যে ক্লাসগুলো করছি, সেই ক্লাসগুলোর সাথে সাথে আমি রেকর্ডও করে ফেলছি। এই রেকর্ড করা ভিডিও আমি আমার JM এডুকেয়ার এই চ্যানেলটাতে দিয়ে দিচ্ছি। তোমরা যারা ক্লাসগুলো পাওনি, তোমরা দেখে আসতে পারো, ওই ক্লাসগুলো তোমরা বাসায় বসে দেখতে পারো, প্রয়োজনে তুমি পজ করে 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 দেখবে। হ্যাঁ, আর অনেক সময় বর্ণনাগুলো যে লেখা থাকবে, প্রয়োজনে তুমি স্ক্রিনশট নিয়ে সংজ্ঞাটা খাতায় লিখে ফেলতেও পারো। আমি আশা রাখবো তোমরা এই ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার যে বিষয়টা তুমি জানছো না বা যে বিষয়টা নিয়ে তুমি কনফিউজড আছো, সেই বিষয়টা তুমি কমেন্টসে জানাও যে স্যার এই বিষয়টা আমি ভালো বুঝিনি বা এই বিষয়টা আমি আরো ভালো জানতে চাই, আমি সে সংক্রান্ত ক্লাসে আলোচনা করে দেব অথবা ভিডিও বানিয়ে দেব। তো আগামী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।